জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে জনগণ রাজপথে নেমেছিল একইভাবে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে। খুলনাবাসী প্রস্তুত থাকুন, আগামী ৩ আগস্ট ঢাকায় এই সবকিছুর জবাব দেওয়া হবে। শুক্রবার খুলনার শিববাড়ি মোড়ে দলটির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে, ওরা ভেবেছে চাঁদাবাজির স্বাধীনতা পেয়েছে। এমন ভেবে থাকলে তারা ভুল করছেন। যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে, যেই ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, যেই ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে, যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে, সেই ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। নানা পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই। তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে। পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে। ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিরই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইনশৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ। বিএনপি সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না। জুলাই আগস্টের গণ আন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর উল্লেখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন এবং ডিসেম্বরের পরে যে কোনো সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার। আর অপর এক নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, তবে অসম্ভব কিছু নয়। স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে হবে। মোমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি, বিশেষ করে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নির্দেশনার আলোকে প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। তিনি দ্রুত নির্বাচন করতে চান এবং তিনি সংশ্লিষ্ট অংশীজনকে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি তাদেরকে অনুরোধ করেছেন এবং তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয় যাতে যে ডিসেম্বরের পরেই নির্বাচন হতে পারে। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, তবে অসম্ভব কিছু নয়। বিশেষ করে যে সমস্ত কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেসব কেন্দ্রে এটা বোধহয় সংখ্যা 16,000-এর মতো। এই কেন্দ্রগুলোতে যদি সিসি ক্যামেরা বসিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা যায়, এই সব কাজগুলো করলে এই যে 17 বছর যারা ভোট দিতে পারে নাই, গত 3টা নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই, তাদের মধ্যে এক ধরনের ট্রাস্ট, এক ধরনের আস্থা তৈরি হবে এবং এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমার মনে হয় আমরা একটা সুন্দর বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেখতে পাবো। উভয়ের প্রত্যাশা, সময় কম থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত সময়ে শেষ করবে নির্বাচন কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন, কাজে হাতে কিন্তু সময় কম। এই জন্য ইলেকশন কমিশনকে খুব ড্রাস্টিক কিছু অ্যাকশনে পরিকল্পনা করে এই কাজগুলোকে শেষ করতে হবে। প্রধান উপদেষ্টা একসময় সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে, তখন সেটা নির্বাচন কমিশনকে জানাবে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করবে। অমীমাংসিত বিষয় নিয়ে চলতি সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের অন্যতম ব্যস্ত অংশ বাইপেল থেকে শ্রীপুর পর্যন্ত এখন চরম দুর্ভোগের প্রতীক। দীর্ঘদিনের বেহাল অবস্থার সঙ্গে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। সংকুচিত রাস্তা, খানাখন্দ আর বৃষ্টির পানি মিলিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন ভোগান্তি। গাড়ির গতি কমে গেছে, থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জুবার রহমান।
সড়ক আছে ঠিকই, কিন্তু চলাচলের যোগ্যতা হারিয়েছে বহু আগেই। আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে এখন প্রতিটি মুহূর্তই যেন এক দুঃস্বপ্নের যাত্রা। দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় বেহাল দশা, তার মধ্যে নতুন মাত্রা যোগ হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত সরু হয়ে গেছে মহাসড়ক। সংকীর্ণ রাস্তা এখন বৃষ্টিতে আরও বিপর্যস্ত। সিএনজি, রিকশা কিংবা বাস, ট্রাক কোনো কিছুই এ রাস্তায় নিরাপদ নয়। প্রতিদিন এ সড়কে ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। বিপাকে পড়ছেন যাত্রী, চালক আর পরিবহন শ্রমিকরা। রানিং হইতে পারতেছে না, গাড়ি তার জন্য কিন্তু জ্যাম লাগতেছে, চালাতে পারে না, গাড়ি কাইটিয়া পড়ে গেছে। এদিকে ওই সাইডটা দেখছি গাড়ি পড়ে রয়েছে। প্রশাসনের আসলে নজরবন্দি দেওয়া উচিত। 10 টাকা কামাইলে 40 টাকা খরচ লাগে। দীর্ঘদিন যাবতের কোনো সংস্কার নেই, এর কোনো বিধি ব্যবস্থা নেই। 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1 থেকে 2 ঘন্টা। জ্যামে বসে থেকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, রোগী পোহাচ্ছে হাসপাতালে দেরিতে। আর এসব সামলাতে গিয়ে নাকাল ট্রাফিক পুলিশ সদস্যরাও। সড়ক বিভাগের সাথে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করি যে রাস্তাটা আপনারা ঠিক করে দেন, তো ওনারা আসলে ওনাদের সীমাবদ্ধতা আছে। বৃষ্টির ভেতরে ওনারা রাস্তায় এই গর্তগুলো ভরাট সেভাবে করতে পারছে না। নানা ভোগান্তির মধ্যেও নেই কোনো কার্যকর সমাধান। সড়ক ও জনপদ বিভাগ বলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় তারা কিছুই করতে পারছেন না। আমরা তো এখানে কোনো বড় প্রোগ্রাম কোনো কিছু নিতে পারতেছি না, কারণ একটা প্রজেক্ট চলতেছে। প্রজেক্টের মধ্যে আমরা কি বড় প্রোগ্রাম নিতে পারবো? আমরা এখান থেকে চিঠি লিখছি যে এই রাস্তার এই অবস্থা, এবং প্রজেক্ট ডিরেক্টর স্যারও ঠিকাদারকে চিঠি লিখছে যে রাস্তা মেনটেন করার জন্য। অন্যদিকে প্রকল্প কর্তৃপক্ষ বলছে রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের, ফলে চলছে শুধু দায় এড়ানোর খেলা। আমাদের কন্ট্রাক্টের মধ্যে যেটুকু স্কোপ অফ ওয়ার্ক করার কথা সেটা আমরা করতেছি। রোড সেনারি তাদের দায় এড়ানোর জন্য এরকম চিঠিপত্র দিয়ে একটা করতেছে। যার যার অংশের কাজ তার শেষে করবে, কারণ খালি কন্ট্রাক্টরের উপর চাপাই দিলে তো কন্ট্রাক্টর করবে না। নবীনগর চন্দ্রা মহাসড়কের এই ভোগান্তি কেবল আজকের নয়, সময় মতো পদক্ষেপ না নিলে আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে সংস্কারের প্রত্যাশা ভুক্তভোগীদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। বেহাল দশায় পরিণত হয়েছে পাবনার ঈশ্বরদী পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় সড়ক দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক দুটির বেশিরভাগ অংশেই কার্পেটিং উঠে ছোট বড় গর্ত, খানাখন্দে সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক দুটি দিয়ে চলাচলকারী হাজারো মানুষের। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না পাবনার ঈশ্বরদী পৌর এলাকার কলেজ রোড ও ইপিজেড সড়ক, ফলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক দুটি দিয়ে চলাচলকারীদের। যানবাহন চালক ও স্থানীয়রা বলছে, অরণকোলা মোড় থেকে চাঁদালি মোড় পর্যন্ত কলেজ রোড নামে পরিচিত সড়কটি দিয়ে পৌর শহরের বাসিন্দাদের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। এছাড়াও উত্তরাঞ্চলের অন্যতম অরণকোলা পশুরহাটে যাতায়াতেও ভোগান্তিতে পড়েন খামারি ও ব্যবসায়ীরা। রাস্তা খুব ভাঙা, গাড়ি ঘোড়া চালানি খুবই মুশকিল। বৃষ্টি বাদল হলে পারে যাত্রীর গায়ে পানি টানি পরে পাক মাকে জড়া যায়। ভাঙা চোরা তো ধরেন আজ 2-2.5 বছর ধরে তো এরকমই দেখতেছি। কালকে পারি সেট লাগাইছি, দুই সেট ভাঙি রাস্তার মাঝখানে পড়ে, যাত্রী মাত্রীর হয়রানি, মানুষের হয়রান, আমার হয়রান। আবার ঈশ্বরদী রেলগেট থেকে তালতলা পর্যন্ত ইপিজেড সড়কটিরও বেহাল দশা। দুর্ভোগের শেষ নেই এই সড়কে চলাচলকারীদেরও। গ্রীষ্মে ধুলোবালিতে আচ্ছন্ন আর বর্ষায় পানিতে ডুবে থাকে সড়কের গর্তগুলো। এতে নিয়মিত বিকল হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তাটা তো পুরোটাই ভাঙা, এখান থেকে প্রায় তালতলা পর্যন্ত খুবই খারাপ অবস্থা। এখন তো তা যাওয়া যাচ্ছে, বৃষ্টি নামলে পরে আরো বেহাল দশা হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে রাস্তাটা অনেক ভাঙাচোরা, অনেক প্রবলেম হয় আসা যাওয়াতে। রাস্তা অনেক লোক বলে কাজ হবে, এই হবে সেই হবে, ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত কোনো কাজ হয়নি। জনদুর্ভোগের কথা স্বীকার করে দুর্ভোগ লাঘবে দ্রুতই সড়ক দুটি সংস্কার করার কথা জানিয়েছে পৌর প্রশাসক। আমি আশা করছি যে আগামী যে বর্ষা মৌসুম, মানে 2026-এর যে বর্ষা মৌসুমের আগেই এই দুইটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নতুনভাবে ঈশ্বরদী পৌরবাসী চলাচল করতে পারবে। জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ এই সড়ক দুইটি দ্রুত সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। দেশের ফুটবলে পুরুষের চেয়ে এখন এগিয়ে নারীরা। রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল টুর্নামেন্ট, যার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব। খেলাকে ঘিরে পুরো আয়োজনটি যেন রূপ নেয় এক সামাজিক আন্দোলনে। এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা দর্শকরা সহ খেলায় আগত অতিথিরাও। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট।
নারী ফুটবল শুধু খেলা নয়, এটি নারী ক্ষমতায়নের প্রতীক। রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো নারী ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় রংপুর ও দিনাজপুর জেলার দুই শক্তিশালী নারী ফুটবল দল। ফুটবলের মাঠে নারীরা যেন হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। গতি, ট্যাকটিক্স আর স্কিল সবকিছুতেই ছিল পেশাদারিত্বের ছাপ। মাঠের চারপাশ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা দর্শকরা। আমরা আসছি অনেক দূর থেকে খেলা দেখার জন্য আসছি এবং অনেক দর্শক আসছে। যাক, আমাদের এলাকায় এরকম একটা নারী ফুটবল দলের খেলা হচ্ছে, অনেক ভালো লাগছে। খেলাটাকে খুব সুন্দরভাবে এনজয় করতেছি। আমি নিজে থেকে খেলা দেখতে পাচ্ছি, আমার নিজের এলাকায় হচ্ছে, এটা মানে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। খেলায় উভয় দলের লড়াই ছিল সমানে সমান। প্রথমার্ধে বৃষ্টির একমাত্র গোলে ম্যাচ এগিয়ে যায় দিনাজপুর নারী ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে রংপুরকে 1 গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় দিনাজপুর জেলা নারী ফুটবল দল। সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয়ভাবে বেশি বেশি এমন টুর্নামেন্টের আয়োজনের দাবি নারী ফুটবলার সহ দল ম্যানেজমেন্টের। বেশি বেশি খেলা দিলে আমরা অনেক সুযোগ পাবো, সামনে আগায় যাব। আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশ জাতীয় দলে খেলবো, যা খেলবো দর্শককে উপহার, মানে ভালো খেলা উপহার দিতে চেষ্টা করবো। অনেক বেশি টুর্নামেন্ট করতে হবে, এদের খেলায় রাখতে হবে। খেলা রাখতে গেলে তাদের এক্সপিরিয়েন্স, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। বাংলাদেশ প্রেস ক্লাব শুধু সংবাদই নয়, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই নারী ফুটবলের এ আয়োজন তারই অংশ। খেলাতে যদি আমাদের যুব সমাজ আকৃষ্ট থাকে তাহলে হয়তো দেখা যাবে মাদকের প্রতি ওদের ঝোঁকটা থাকবে না। আর ভবিষ্যতে পীরগঞ্জকে মাদক মুক্ত পীরগঞ্জ ঘোষণা করাই আমাদের মূল অঙ্গীকার। খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন খেলায় আগত অতিথিরা। আমরা খেলাধুলার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার থাকবে। আমাদের এই নারী ফুটবলার বাংলাদেশে, বিদেশে, আন্তর্জাতিক পর্যায়ে একটা নেতৃত্ব দিয়ে আমাদের বিশ্বকাপ জয় করতে চাই আমরা। দেশের ফুটবলে পুরুষের চেয়ে এখন এগিয়ে নারীরা। প্রত্যন্ত অঞ্চলের এসব নারীরাই একদিন ফুটবলে বিশ্ব জয় করে দেশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। এবার গ্রাম বাংলার খবর। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। শুক্রবার সাভারের তেঁতুলছোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচনের রোডম্যাপ আপনারা জানেন, এর আগে যে কথাবার্তা হয়েছে, বিভিন্ন দলের সাথে মত বিনিময় হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার, তার সর্বশেষ পরিসমাপ্তি গত পরশুদিন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিন এবং রোজার আগে নির্বাচন হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জনগণের সকল গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। শুক্রবার মাগুরার মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান খান, মিথুন রায় চৌধুরী সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে, আর এই কারণে বিএনপি জনগণের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তুলছে। যশোর জেলা জামাত ইসলামী আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সততা, সাহসিকতা ও যোগ্যতা দিয়ে বাতিলের মোকাবেলা করতে হবে। 5 আগস্টের আগেও পরে জামাত ইসলামের নামে কোনো চাঁদাবাজি ও দুর্নীতির গন্ধ নেই। জামাত ইসলামের কাছে দেশবাসী নিরাপদ, সেটা প্রমাণিত হয়েছে। সব দলের দেখা শেষ, দেশবাসী আগামী দিনে জামাত ইসলামের শাসন দেখতে চায়। শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলনে জামাত ইসলামের যশোর শহর শাখার সভাপতি অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে ভিপি আব্দুল কাদের এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় 2 বিএনপি নেতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার কালীগঞ্জ উপজেলার ভূষণ স্কুল মাঠে ও প্রতিবাদের আয়োজন করে উপজেলা বিএনপি। সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ, নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
দিনাজপুরের খানসামা উপজেলার কাঁচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 20 জন। শুক্রবার রাত 9টার দিকে বিএনপির কর্নেল মোস্তাফিজুর রহমান ও তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষ ঘটে। এতে জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর 4 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ অন্তত 20 জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত দিয়ে নারী শিশুসহ 10 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার উপজেলার পানিহাটা নামক স্থান দিয়ে প্রতিপক্ষ 22 ব্যাটালিয়ন বিএসএফ-এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক এই পুশিন করা হয়। এদের মধ্যে পুরুষ 4 জন, মহিলা 6 জন। ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানায়, গত 2 বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করেছিল। তারা সকলে সাতক্ষীরা জেলার তালা থানার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার প্রশাসনের তৎপরতা 2টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার উপজেলার নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ঘোড়জান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামের 8ম ও 9ম শ্রেণীর 2 ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই 2 বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই 2 ছাত্রীকে বিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি তাদের সন্তানদের নিয়মিত পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। জুমার নামাজের পর রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের হারার বাড়ি উত্তরপাড়া জামে মসজিদ থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচির পূর্বে মতবিনিময় সভায় দুলাল হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে তাকে নারায়ণগঞ্জ 1 আসনে মনোনীত করবেন। যদি সে সুযোগ পায়, তিনি আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়ে তুলব। সরকারের প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের বসবাসরত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার নগরীর বাংলা বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোবিন্দগঞ্জ থেকে আসা শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উদ্যোগে গোবিন্দগঞ্জ ইপিজেড স্থাপনের ঘোষণা দেওয়া হয়, যা ওই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এই প্রকল্প বাস্তবায়ন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। গাইবান্ধার সাদুল্লাপুরে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নের 11 লাখ টাকা ব্যয়ে কাঁচা রাস্তা থেকে হিয়ারিং করণের 2 কিলোমিটার রাস্তার 2 পাশে বৃক্ষরোপণ করেছে স্থানীয় যুব সমাজ। শুক্রবার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর বাজার থেকে করিমের বোর পর্যন্ত গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত 2 কিলোমিটার রাস্তায় 2 ধার দিয়ে বিভিন্ন জাতের 2000 ফলজ বৃক্ষের চারা রোপণ করে গ্রামবাসী। বৃক্ষরোপণ কর্মসূচি যুব সমাজ ও গ্রামবাসীর নিকট আম ও কাঁঠালের চারা গাছগুলো উপহার দেন বিএনপির অঙ্গ সংগঠনের জাসাসের দমোদরপুর ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম সর্দার।